আচ্ছা, আজকে যেটা পড়াবো অ্যাটমিক স্ট্রাকচারের দুটো টপিক পড়াবো আজকে। একটা একটা বলছি, একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে ডি ব্রোগলি। ডি ব্রোগলির কনসেপ্ট আছে একটা, ডি ব্রোগলির প্রকল্প বলে একটা প্রকল্প আছে। ডি ব্রোগলির প্রকল্প ইলেকট্রনের দ্বৈত সত্তা বা ডুয়েল বিহেভিয়ার অফ ইলেকট্রন, যেটা কে দিয়েছেন? একজন সায়েন্টিস্ট লুইস ডি ব্রোগলি। তার নাম অনুযায়ী এই প্রকল্পটার নাম হচ্ছে ডি ব্রোগলি প্রকল্প। তাহলে ইলেকট্রনের ডুয়েল নেচার। আচ্ছা দেখো, ইলেকট্রনের দু রকমের সত্তা পাওয়া যায়। ইলেকট্রন শুধু নয়, যদি ইলেকট্রন বা ওই জাতীয় সাব অ্যাটমিক পার্টিকেল হয়, সাব অ্যাটমিক পার্টিকেল, বা এটাকে বলি মাইক্রোস্কোপিক পার্টিকেল। মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, আর সেই পার্টিকেলটা যদি নিশ্চয়ই আবর্তনশীল হবে, কক্ষে বিভিন্ন কক্ষে আবর্তন করে, তাহলে এর দুই ধরনের বিহেভিয়ার পাওয়া যায়, দুই ধরনের নেচার পাওয়া যায়। একটাকে বলছি আমরা কণা প্রকৃতি বা কণার ধর্ম, পার্টিকেল নেচার। আর একটাকে বলছি তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচার। তাহলে ইলেকট্রন বা ওই জাতীয় কণা, যেমন কি হতে পারে? প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, ছোট ছোট মলিকিউল হতে পারে, পরমাণু হতে পারে। তাহলে এই সকল ছোট পার্টিকেল, যেগুলোকে মাইক্রোস্কোপিক বলছি, সেই মাইক্রোস্কোপিক পদার্থের দু রকমের ধর্ম দেখা যায়। একটা হচ্ছে কণার ধর্ম, আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। সেই জন্য ডুয়েল নেচার বলা হচ্ছে। তাহলে ইলেকট্রনের ডুয়েল নেচার দেখা যাবে, এই মতবাদটা কিন্তু কে দিয়েছেন? ডি ব্রোগলি। আর সেই সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটা ডি ব্রোগলির একটা প্রকল্প। আচ্ছা, যদি কণার ধর্ম দেখা যায় তাহলে কি হবে? দেখো, কণার ক্ষেত্রে আমরা কি পাই? যে কোনো কণার ক্ষেত্রে আমি তার ভর পাবো। যে কোনো কণার ভর থাকে, মাস থাকবে। আর কি থাকবে? ভেলোসিটি থাকবে, বেগ থাকবে। আর বলতে পারি ভর বেগ থাকবে, তাই না? ভর বেগ, যাকে মোমেন্টাম বলছি ইংলিশে। তাহলে যে কোনো কণার ধর্ম যদি পাই আমি, তাহলে তার ভর বা বেগ থাকবে, মাস আর ভেলোসিটি থাকবে, বা মোমেন্টাম থাকবে, ভর বেগ থাকবে। আর যদি তরঙ্গ ধর্ম থাকে, তরঙ্গ ধর্ম, তাহলে দেখো তরঙ্গের আমরা জানি তরঙ্গে এইভাবে ম্যাক্সিমাম মিনিমাম করে তরঙ্গ যায়, এইরকম ভাবে যায় যে কোনো তরঙ্গ। তাহলে তরঙ্গ যদি থাকে, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তরঙ্গ দৈর্ঘ্য যাকে বলা হয় ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি জানা? এই যে শীর্ষ, এগুলোকে বলা হয় শীর্ষ, এগুলো বলা হয় দ্রোণী। তাহলে দুটো শীর্ষের মধ্যে যে দূরত্ব বা দুটো দ্রোণীর মধ্যে যে দূরত্ব, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। যাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? কেউ একজন বলো দেখি, কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা চিহ্নিত করি? ল্যামডা দিয়ে চিহ্নিত করি, ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা থাকবে। আর কি থাকবে? তরঙ্গের আর একটা জিনিস, কম্পাঙ্ক থাকতে পারে। থাকতে পারে মানে থাকবে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি বলা হয়, যাকে নিউ দিয়ে চিহ্নিত করা হয়, এরকম লি এর মতো দেখতে, নিউ। উচ্চারণ হবে কি? এন ইউ, নিউ। উচ্চারণটা লিখেছে এটা, নিউ, বা NEW, নিউ বলতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, এইগুলো থাকবে। যদি তরঙ্গ ধর্ম দেখা যায়, তাহলে ইলেকট্রনের দুটো ধর্মই দেখা যায়। কে বলেছে? ডি ব্রোগলি বলেছে যে ইলেকট্রন বা সাবঅ্যাটমিক পার্টিকেল যদি থাকে, তাহলে তার দুই ধরনের নেচারই পাওয়া যায়। আর এই যে দুটো ধর্ম পাচ্ছি, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, এদের মধ্যে একটা রিলেশন আছে। অর্থাৎ মাস বা ভেলোসিটির সাথে, মোমেন্টামের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা রিলেশন।
এই রিলেশনটা কিন্তু আমাদের ডি ব্রগলি প্রতিষ্ঠা করেন তার একটা সমীকরণ দিয়ে। সেই সমীকরণটার নাম হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। তাহলে ডি ব্রগলির সমীকরণটা আমরা এখন প্রতিষ্ঠা করব। ডি ব্রগলির সমীকরণ, ইকুয়েশন অফ ডি ব্রগলি। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমি ড্র করছি সেই ইকুয়েশনটা দুটো ইকুয়েশন থেকে পাওয়া গেছে। এই ডি ব্রগলির যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা পাওয়া গেছে দুজন বিখ্যাত সায়েন্টিস্টের ইকুয়েশন থেকে। এক নাম্বার যে সায়েন্টিস্টের নাম হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইনের একটা সমীকরণ, খুব বিখ্যাত সমীকরণ, আমরা সবাই সেই সমীকরণটা জানি আর বারবার বলি। ওই সমীকরণটা আইনস্টাইনের একটি শক্তি আর ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ভেরি গুড, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, শক্তি আর ভরের মধ্যে ক্যাপিটাল ইকুয়ালস টু এম সি স্কোয়ার, যেখানে ই হচ্ছে এনার্জি, আচ্ছা এম হচ্ছে ভর মাস, আর সিটা কি হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য না, আলোর ভেলোসিটি, আলোর গতিবেগ, লাইটের ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট, LIGH, রাইট। আর এর ভ্যালুটা জানা আছে আমাদের কত, যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হয়ে গেল আইনস্টাইনের সমীকরণ, যেখানে কোনটা কি আমি বলে দিলাম। আর একটা সমীকরণ আছে, যেখানে এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা সমীকরণ যেটা আমাদের এই চ্যাপ্টারেও আছে, আমি পড়ানো এখনো হয়নি সেই চ্যাপ্টারতে, এখন মোটামুটি বলে দিচ্ছি ইকুয়েশনটা মনে রাখো। সেটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে, প্ল্যাঙ্ক বলে একজন সায়েন্টিস্ট, আমি প্ল্যাঙ্ক কথাটা কিন্তু বলেছি, প্ল্যাঙ্কের থিওরি থেকে পাই আমরা, প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে পাই। অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক, শক্তি আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, শক্তি ও কম্পাঙ্ক, এনার্জি অ্যান্ড ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন আছে। E = h নিউ। এটা কোথা থেকে আসছে আমরা আলোচনা করব, আমাদের আছে টপিকটা। E = h নিউ, বা আরেকটা জিনিস লিখতে পারি, E = h, নিউ সমান সবাই আমরা জানি c/λ, জানি তো, নিউ সমান হচ্ছে c/λ। কম্পাঙ্ক সমান হচ্ছে আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ সমান c/λ। তাহলে এই ইকুয়েশনটা যেটা পেলাম, E = hc/λ, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই দুটো ইকুয়েশন, একজন বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনের ইকুয়েশন আর একজন প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, এই দুটো ইকুয়েশনই খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কি জানা আছে এই দুটো থিওরির জন্য কিন্তু আইনস্টাইন বা প্ল্যাঙ্ক কেউ নোবেল প্রাইজ পায়নি, দুটো সমীকরণের জন্যই পায়নি। এই দুটো সমীকরণ থেকে 1 এবং 2 থেকে একটা সমীকরণ পাওয়া যায়। দেখো দুটো এনার্জি টার্ম আছে, 1 নম্বর ইকুয়েশনে এনার্জি টার্ম আছে, 2 নম্বর ইকুয়েশনে এনার্জি টার্ম আছে। দুটোকে ইকুয়াল করে কি পেলাম আমি, hc/λ = mc স্কোয়ার। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি পাবে বলো দেখি কেউ, বলো। ল্যামডা ইকুয়ালস টু h/mc, h/mc। আচ্ছা, এই সিটা তো ভেলোসিটি, আলোর বেগ থাকলে সি লিখি, আর নাহলে এমনি আমরা বেগ থাকলে কি লিখি, ভি লিখতে পারি, অথবা দিয়ে লিখতে পারি h/mv লিখতে পারি। কেন mv লিখলাম বুঝতে পেরেছি, সি গতিবেগ আলোর, আর ভি যে কোনো বস্তুর গতিবেগ। তাহলে এটা একটা সমীকরণ পেলাম আলোর ক্ষেত্রে, এইটা একটা সমীকরণ পেলাম যে কোনো বস্তুর ক্ষেত্রে, যদি সে মাইক্রোস্কোপিক পার্টিকেল হয় বা যদি ম্যাক্রোস্কোপিকও হয়, বড় পার্টিকেল হয়, তাহলে আমরা আলোচনা করব। যদি এখানে একটা বল থাকে, ক্রিকেট বল, তাহলে রিলেশনটা যখন বেগ বলবে তখন এই ভি লিখবো। আচ্ছা, আর একটা লাস্ট রিলেশন আমি লিখতে পারি, ল্যামডা সমান h/mv, টাকে লেখা হয় পি, পি মানে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। এই যে ইকুয়েশনটা পেলাম 1, 2, 3, যে কোনো ইকুয়েশন, এই যে
যে কোনো ইকুয়েশনকে বলা হয় ডি ব্রগলি সমীকরণ। কার সাথে কার রিলেশন? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের একটা সম্পর্ক। এই সমীকরণের জন্য কিন্তু ডি ব্রগলি নোবেল প্রাইজ পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দুটো সমীকরণ থেকে এই সমীকরণটা প্রতিস্থাপন করা হয়েছে, আর এই সমীকরণের জন্য নোবেল প্রাইজ পায় h equals to lambda equals to h by p। আচ্ছা, এখানে দেখো এইচটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য সাথে মোমেন্টামের কি সম্পর্ক? ভরবেগের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা বলতে পারি কণার ধর্মর সাথে, আমি এখানে পাশে লিখি, কণার ধর্মর সাথে, ভুল বললাম, তরঙ্গ ধর্মের সাথে একই হতো যদিও, তরঙ্গ ধর্মের সাথে কণার ধর্ম ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ওয়েভ নেচারের সাথে পার্টিকেল নেচারের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ যদি পার্টিকেল নেচার বা কণার ধর্ম বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ ধর্মটা কমবে, বা বলতে পারি ভরবেগ যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। আবার তরঙ্গ ধর্ম যদি বেশি হয় তাহলে কণার ধর্ম কম হবে, বা তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ভরবেগ কম হবে। এই ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এই যে সম্পর্কটা আমরা পেলাম তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক বা বেগের সম্পর্ক, সেটা কিন্তু ডি ব্রগলি প্রতিষ্ঠা করেন তার সমীকরণ অনুযায়ী। এখান থেকে তোমাকে কি কোশ্চেন দেবে যে ডি ব্রগলি সমীকরণটি লেখো। আচ্ছা, বলতে পারে ডি ব্রগলি প্রকল্পটি লেখো এবং সেই প্রকল্প থেকে তার সমীকরণটি লেখো। তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি? ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারের মধ্যে সম্পর্ক কি? এই রকম কোশ্চেন তোমাকে দেবে, আর অঙ্ক দেবে অবশ্যই। এখান থেকে ম্যাথ দেবে, নিউমেরিক্যাল কোশ্চেন দেবে, ম্যাথ দেবে প্রচুর। এই যে তিনটে সমীকরণ লিখেছি, যে কোনো একটা সমীকরণ ব্যবহার করে তোমাকে অঙ্ক দেবে, ছোট ছোট প্রচুর অঙ্ক আছে, আর প্রচুর ইজি অঙ্কগুলো। কি হবে? এগুলো সবগুলোর মধ্যে একটা চাইবে, বাকিগুলো তোমাকে সাপ্লাই করবে। তাহলে আমি আগে তোমাদের বলেছি কিনা জানি না, কেমিস্ট্রিতে অঙ্ক মানে ক্যালকুলেশন। কেমিস্ট্রি ক্ষেত্রে অঙ্ক করা মানে যে ক্যালকুলেশন করতে জানে সেই অঙ্ক করতে পারবে, ফর্মুলার ক্যালকুলেশন। এখানে ম্যাথামেটিক্স সত্যিকারে কিছু নেই, সবগুলো তোমাকে সাপ্লাই করে দেওয়ার পর একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে এইটা নির্ণয় করে। যেমন একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এই সমীকরণটা তোমরা খাতায় লিখে নাও, এখন আমি অন্য পাতায় যাব, আর একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। বইতে আছে, এক্সারসাইজে অঙ্ক অনেক আছে, পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন আছে অনেকগুলো। আমি দু একটা এক্সাম্পল দেবো, আর টাইপ বলে দেবো যে কি কি টাইপের কোশ্চেন দিতে পারে, সেই টাইপগুলো তোমাদেরকে বলবো। তোমাদের কাছে ক্যালকুলেটর যদি থাকে কাছে খুব ভালো হয়, তাহলে অঙ্কটা আমার খুব ইজিলি তুমি সলভ করে নিতে পারবে। আচ্ছা, একটা অঙ্ক যেমন দিয়েছে ভেবে নাও, যে একটা ইলেকট্রন, কোশ্চেনটা আমি ছোট করে লিখছি, হ্যাঁ, একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের ওয়েভলেন্থ দিয়েছে ভেবে নাও। ইলেকট্রনের ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে। ওয়েভলেন্থ কত দিয়েছে? 5200 অ্যাংস্ট্রম। একটা ওয়েভলেন্থ দিয়েছে তোমার একটা ইলেকট্রনের 5200 অ্যাংস্ট্রম। কি চেয়েছে? ভেলোসিটি চেয়েছে, বেগ চেয়েছে, ওই ইলেকট্রনের বেগ চেয়েছে। তাহলে বের করতে পারবো, ইলেকট্রনের ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে, ভেলোসিটি চেয়েছে।
তাহলে ডি ব্রগলি প্রকল্প থেকে যাব আমরা, কিভাবে নির্ণয় করব কেউ একজন বলো দেখি। আচ্ছা, ইলেকট্রনের যে মাস, সেই মাসটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা বলে দেয় না পরীক্ষার সময়। সেটা আমি সিজিএস পদ্ধতিতে লিখছি নাও, 9.108 হতে পারে বা 11 লিখতে পারো। 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর এইচ এর ভ্যালুটাও কিন্তু তোমাকে পরীক্ষায় দেবে না। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমি বলেছিলাম। তোমাদের মধ্যে কারো মুখস্থ আছে এইচ এর ভ্যালু? বলেছিলাম আমি। কারো মুখস্থ আছে? 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস এ। তাহলে এবার ভেলোসিটিটা বের করে নিতে পারবো খুব সহজেই। আমরা জানি ডি ব্রগলি প্রকল্প অনুযায়ী, অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, ল্যামডা সমান এইচ বাই এম ভি। তাহলে ভি ইকুয়ালস টু কি বের করে নিলেই হয়ে যাবে, ল্যামডা এম, এটা হয়ে গেল। আচ্ছা, ল্যামডাটাকে তোমাকে অ্যাংস্ট্রমে আছে, সেটা সেন্টিমিটারে নিয়ে চলে যাবে। কত হবে বলো? 5200 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? 10⁻⁻8 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে ল্যামডাটা পুট করবে, ভেলোসিটি বেরিয়ে যাবে। ভেলোসিটিটা নিশ্চয়ই সেন্টিমিটার পার সেকেন্ডে বেরোবে। এরকম টাইপের একটা অঙ্ক দেবে। তাহলে দেখো, এই চারটের মধ্যে ইলেকট্রন যদি থাকে তাহলে মাসটা বলবে না, আর ইলেকট্রন ছাড়া যদি অন্য কোনো কণা থাকে তাহলে মাসটা বলে দেবে। যেটা বললাম সেই ব্যাপারটা বুঝতে পারলে কি, এই কোশ্চেনটা বুঝতে পারলে টাইপটা? বলো। ঠিক আছে, তাহলে এরকম একটা টাইপ হয়ে গেল। আর একটা রিলেশন আছে, ডি ব্রগলির ইকুয়েশন থেকে একটা রিলেশন আছে, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি and de Broglie's wavelength, মানে ল্যামডা। কাইনেটিক এনার্জির সাথে ল্যামডার একটা রিলেশন আছে। এটা খুব সহজেই আমরা জানি। কাইনেটিক এনার্জি ফর্মুলা জানি তো, কাইনেটিক এনার্জির গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি হচ্ছে হাফ, মানে একটা ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ আর এম হচ্ছে ইলেকট্রনের মাস। তাহলে সেই কাইনেটিক এনার্জিকে যদি কে ই লিখতে পারি বা ইও লেখা হয়, তোমাদের বইতে মনে হয় দেখবে ই লেখা আছে, কাইনেটিক এনার্জি ই। তাহলে সেটা আমি পাচ্ছি 2 কাইনেটিক এনার্জি সমান এম ভি স্কোয়ার। আচ্ছা, 2 কাইনেটিক এনার্জি ইন্টু এম করে দিলাম। তাহলে এইদিকে হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, এই তোমাদের যদি কাইনেটিক এনার্জি কে লিখতে অসুবিধা হয় তাহলে ই লিখেও করে নিতে পারো। তাহলে এম ভি সমান কি পাবো বলো দেখি? এম ভি সমান √2 ই এম। আমি লিখে দিলাম এখানে কাইনেটিক এনার্জি সমান ই। তাহলে এই ফর্মুলাটা পেয়ে গেলে। এখন কি ল্যামডা সমান আমরা জানি, দেখো ডি ব্রগলি সমীকরণ থেকে ল্যামডা সমান জানি এইচ বাই এম ভি অ্যাকর্ডিং টু ডি ব্রগলি। তাহলে এটা লিখতে পারি কি, ল্যামডা সমান এইচ বাই √2 ই এম। এটা বক্স করে রেখে দেবে।
তাহলে আর একটা সমীকরণ পেয়ে গেলাম, ল্যামডা সমান h/√2em। কাইনেটিক এনার্জি অনেক সময় দিয়ে দেয় ল্যামডা চাইবে, আবার অনেক সময় ল্যামডা দিয়ে দেবে কাইনেটিক এনার্জি চাইবে, এরকম টাইপেরও কোশ্চেন দিতে পারে। যেমন একটা অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অঙ্কতে যে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে বলেছে, কোশ্চেন মার্ক দিলাম, অফ একটা ইলেকট্রনের, গতিশীল বা আবর্তনশীল একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি নির্ণয় করতে দিয়েছে, ওয়েভলেন্থ বলে দিয়েছে, ওয়েভলেন্থ বলে দিয়েছে কত, 4.8 পিকোমিটার। তাহলে কোশ্চেনটা কেউ যদি ভাষায় লিখতে চাও তাহলে হচ্ছে একটি আবর্তনশীল ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো যখন তার তরঙ্গ দৈর্ঘ্য 4.8 পিকোমিটার। তাহলে 4.8 পিকোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি গতিশীল বা আবর্তনশীল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি নির্ণয় করতে হবে। তাহলে করতে পারবো কি দেখো তো, এই যে পিকোমিটার সমান জেনে নাও, তোমাদেরকে বলেছি কিনা জানি না, 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। সেন্টিমিটার কত হবে তাহলে, 10⁻⁻10 সেন্টিমিটার। তাহলে তোমরা করতে পারবে, কাইনেটিক এনার্জি বার করতে পারবে আশা করি, মনে হয় না খুব একটা কঠিন। ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করে করতে পারো, ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করে করতে পারো, বা আগে ভেলোসিটিটা বের করে নিতে পারো এরকম করে। আমরা জানি ল্যামডা সমান h/mv, তাহলে সেইখান থেকে ভিটা বের করে নিতে পারো আগে, আশা করি বের করে নিতে পারো ভিটা। একটা পদ্ধতি, দুটো পদ্ধতি শেখাচ্ছি, একটা এইভাবে করতে পারি, ল্যামডা দিয়ে দিয়েছে, h জানি, ইলেকট্রনের m জানি, আর ভি বের করে নেবো। তাহলে ভি যদি বের করে নেয় তখন কাইনেটিক এনার্জি সমান ½ mv² করে নিতে পারি, এখান থেকে বের করে নিতে পারবো ½ mv², এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। বা ডাইরেক্ট এই ফর্মুলাটা বসিয়ে আমি ল্যামডা সমান h/√2em, এইখানেও কিন্তু এখান থেকে আমি এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারবো। যার যেরকম সুবিধা হবে সেরকম করবে। কেউ যদি ক্যালকুলেট করে নিয়েছো তাহলে আমাকে ভ্যালু বলতে পারো, আর না হলে এই অঙ্কগুলো আমাকে করে দেখালে খুব ভালো হয় আর কি। যদি বাড়িতে পড়াশোনা করো তাহলে দেখাতে পারবে, আর যদি বাড়িতে পড়াশোনা না করো তাহলে দেখাতে পারবে না। তাহলে কাইনেটিক এনার্জি থেকে কোশ্চেন দিতে পারে, ওয়েভলেন্থ থেকে কোশ্চেন দিতে পারে, অনেক সময় মোমেন্টামও চাইবে, ভরবেগ চাইতে পারে। যতগুলো টাইপ হয় আমি সেগুলো বলে দিলাম কিন্তু, হ্যাঁ, আরো অনেক রকমের টাইপ হয়, তবে যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজেই অঙ্কগুলো করে নিতে পারবে। তাহলে এখন অবধি যেগুলো বললাম সেখান থেকে কি তোমাদের কোনো কোশ্চেন আসছে বা কোশ্চেন আটকায় মনে হচ্ছে? বুঝতে কোনো সমস্যা আছে কি যেটা বললাম আমি তোমাদেরকে? আচ্ছা, এই যে সমীকরণটা আছে, ডি ব্রগলির সমীকরণ থেকে বোরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ উপপাদন মানে প্রতিষ্ঠা করব। ডি ব্রগলি মানে মোট কথা কি, ডি ব্রগলির সমীকরণ থেকে বোরের একটা সমীকরণ আছে, বোর একজন সায়েন্টিস্ট, বোর আমরা জানি নীল বোর, তার কৌণিক ভরবেগের একটা ফর্মুলা আছে, mvr = n/h/2π। mvrটা হচ্ছে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয় এটাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি, mvr, সেটা সমান কি n/h/2π। স্মল n আমরা জানি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার একটা, আর 2π তো জানি। তাহলে mvr, যেখানে v হচ্ছে ইলেকট্রনের বেগ, ভেলোসিটি অফ ইলেকট্রন, আর r হচ্ছে রেডিয়াস অফ অরবিট, যে কক্ষকে ইলেকট্রনটা আবর্তন করছে সেটা রেডিয়াসটা।
মানে আমি সহজভাবে বোঝাচ্ছি, একটা ইলেকট্রন যদি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, বোরের তত্ত্বটা পড়ানো হয়নি কিন্তু তোমরা পড়েছো, ক্লাস 9-10-এ পড়া আছে। এটা যদি নিউক্লিয়াস হয় আর সেই নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রনগুলো আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে, আর একটা ইলেকট্রন না আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে, যার ভেলোসিটি হচ্ছে ভি, বেগ হচ্ছে ভি, তাহলে তার কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, mvr। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে mvr। এটা সমান কত, n ইন্টু h/2 পাই। এটা হচ্ছে বোরের কৌণিক ভরবেগের একটা সূত্র। এটা প্রতিষ্ঠা করব আমি, কোথা থেকে প্রতিষ্ঠা করব, ল্যামডা সমান h/mv থেকে প্রতিষ্ঠা করব, বা ডি ব্রগলির সমীকরণ থেকে বা সমীকরণের সাহায্যে আমি এটা প্রমাণ করব। আমাদের প্রমাণ ব্যাপারটা বুঝতে পারলাম, কি প্রমাণ করতে হবে, কৌণিক ভরবেগ, বোরের কৌণিক ভরবেগ ডি ব্রগলির সমীকরণ থেকে প্রমাণ করব। আচ্ছা, ইলেকট্রন যখন কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এখানে একটা বৃত্তাকার কক্ষপথ আমি লিখছি, তাহলে ইলেকট্রনটা যদি তরঙ্গের আকারে যায় তাহলে এইভাবে যাবে। এইভাবে যাবে। এইভাবে যাবে, আমি পুরোটা ড্র করছি না, তরঙ্গের আকারে, বইতে ছবিটা আছে। তাহলে তরঙ্গের আকারে যদি যায় তাহলে এক একটা, এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এই ম্যাক্সিমাম আর মিনিমাম, এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। তাহলে এরকম ভাবে তরঙ্গের আকারে যাবে। আর এর রেডিয়াসটা যদি আর হয় তাহলে এর পরিধি কত হবে গো? রেডিয়াসটা যদি আর হয় তাহলে পরিধি কত হবে? 2πr হবে। থিওরি কি বলছে, একটা থিওরি আছে যে 2πr, যে এই যে ব্যাসার্ধের কক্ষপথে সে আবর্তন করছে, তরঙ্গের আকারে যদি আবর্তন করে তাহলে এইগুলো তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্য যত নাম্বার কক্ষকে সে আবর্তন করছে তার সাথে গুণ হবে। অর্থাৎ যদি n তম কক্ষকে আবর্তন করে তাহলে হবে n ল্যামডা। এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলছি, যে একটি ইলেকট্রন যদি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে যার ব্যাসার্ধ r হয়, তাহলে তার পরিধি হবে সেই কক্ষকের সংখ্যা আর তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। যদি প্রথম কক্ষকে আবর্তন করে তাহলে 1 ইন্টু ল্যামডা, দ্বিতীয় কক্ষকে যদি আবর্তন করে তাহলে 2 ইন্টু ল্যামডা, তৃতীয় কক্ষকে যদি আবর্তন করে 3 ইন্টু ল্যামডা, বা n তম কক্ষে যদি আবর্তন করে তাকে বলা হয় n ইন্টু ল্যামডা হবে। অর্থাৎ ততগুলো তরঙ্গের আকারে যাবে যত নাম্বার সে কক্ষকে আবর্তন করে। ভাষায় বললে কি হবে, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ বরাবর আবর্তন করার সময় ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। এটা আমি পাঠিয়ে দেবো লেখাটা, বইটা অবশ্যই তুমি দেখতে পারবে। যেটা ভাষায় বললে ওইটা হয়, আর অঙ্ক দিয়ে লিখলে এরকম হয়। এটা প্রমাণ করা যায়, এটাও প্রমাণ করা যায়, 2πr সমান n ইন্টু ল্যামডা, এটা প্রমাণ করবো একটু পরেই। তাহলে এই সমীকরণটা কি বলতে চাইছে সেটা বোঝাতে পেরেছি। যে বৃত্তাকার কক্ষপথে সে আবর্তন করবে তরঙ্গের আকারে, ততগুলো তরঙ্গ পাবে বা ততগুলো তরঙ্গ দৈর্ঘ্য, আর যে কক্ষক আছে তার গুণফলের সাথে পরিধিটা সমান হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এটা সমান হবে। আচ্ছা, এইখান থেকে ল্যামডা সমান কি পাচ্ছ, খাতায় করবে আমার সাথে সাথে। ল্যামডা সমান কি পাচ্ছ, 2πr সমান n ল্যামডা হলে ল্যামডা সমান কি পাবে, 2πr/n। এটা একটা সমীকরণ নাম দিয়ে দাও 1 নাম্বার। আবার ডি ব্রগলির সমীকরণ থেকে কি পাচ্ছ,
ল্যামডা সমান h/mv। 2 নম্বর ইকুয়েশন এটা। কোনটা কি আমি জানি, কিছু বলছি না, কোনটা কি সব জানা আছে তোমাদের, শুধু আরটা জানা নেই আর এনটা জানা নেই। আরটা কি বললাম, যে কক্ষপথে ব্যাসার্ধ যে কক্ষপথে আবর্তন করছে, কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য অরবিট। আর কি, এনটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা কক্ষের সংখ্যাও লিখতে পারি, তবে আমি এখানে পূর্ণ সংখ্যা লিখছি, কক্ষের সংখ্যা বা পূর্ণ সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাও জানি আমরা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2πr/n সমান h/mv। তাহলে mvr সমান কি পাবে দেখো তো, এইভাবে লিখবে, mvr সমান n × h/2π। এটা তো হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। হ্যাঁ, তাহলে কৌণিক ভরবেগ সমান কি পেয়ে গেলে তুমি, কৌণিক ভরবেগ পেয়ে গেলে mvr সমান n × h/2π। এটা ডি ব্রগলির সমীকরণ থেকে প্রতিষ্ঠা করলাম আমরা। আর যদি উল্টোটা প্রমাণ করতে দিতে হয় না তোমাকে, এইখান থেকে আরে ছোট করে কোশ্চেন দিয়ে দিলাম যে প্রমাণ করো, এটা একটা সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ থেকে তোমাকে এইটা প্রমাণ করতে দিয়েছে। 3 নম্বর সমীকরণ থেকে এই x একটা সমীকরণের নাম দিয়ে দিলাম, x সমীকরণটা প্রমাণ করো। টু পাই আর সমান n ল্যামডা প্রমাণ করো। কি মনে হচ্ছে কঠিন আছে? এক লাইনে হয়ে যাবে। তাহলে আমি লিখে দিলাম, এইদিকে নিয়ে চলে গেলাম না, 2πr-টাকে রেখে দিলাম n h/mv, হলো না? অতএব 2πr-n, এটা কি ল্যামডা, তো কোথা থেকে পাচ্ছি, ডি ব্রগলির সমীকরণ থেকে পাচ্ছি। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রমাণগুলো যদি দেয়, ছোট ছোট প্রমাণ আমরা করে নিতে পারবো নিশ্চয়ই। শর্ট কোশ্চেন থাকতে পারে আর অঙ্ক থাকবে কিন্তু। হ্যাঁ, তোমাদের এক্সারসাইজ আছে যেগুলো এই চ্যাপ্টার শেষে দেখবে, এক্সারসাইজ বা পরিচ্ছেদ সংক্রান্ত যেগুলো আছে, ডি ব্রগলি সমীকরণটা আজকে বার করবে প্রকল্পটা, সেখানে দেখবে সেখানে নিচে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে বা এক্সারসাইজে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো অবশ্যই করবে সবাই। করার পর যদি আটকায় আমাকে দেখাবে, আমি ভুল হলে বা ঠিক হলে আমি তোমাদেরকে কারেকশন করে দেবো। তাহলে এইটা একটা থিওরি আমরা আজকে পড়লাম, আর একটা থিওরি আছে, এই দুটো থিওরি পড়বো। আর এখান থেকে অঙ্কগুলো কিন্তু করবে, অবশ্যই করবে। এরপর আর একটা থিওরি আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ একজন সায়েন্টিস্টের নাম, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। দুটো ইম্পর্টেন্ট অঙ্কই দেয় মেনলি এখান থেকে। অবশ্য কখনো কখনো হাইজেনবার্গের থিওরিটি লেখো এরকম দিতে পারে, প্রিন্সিপালটি লেখো লিখতে পারে। আনসার্টেনটি প্রিন্সিপাল, জানি আনসার্টেনটি কাকে বলে, বাংলায় অবশ্য লিখিয়ে দিয়েছি।
অনিশ্চয়তা নীতি। আচ্ছা, এটাও বলে দিই যে কণাটা যদি খুব ছোট হয় তাহলে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, বড় কণাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু ক্রিকেট বল এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। একটু আগেই বলছিলাম না যে ডি ব্রগলি সমীকরণ যখন তোমার ছোট কণার ক্ষেত্রে বলা হয় তখন প্রযোজ্য, কিন্তু বড় কণার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঠিক একই রকম এখানেও তাই। এই প্রিন্সিপাল অনুযায়ী, হাইজেনবার্গের এই আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী, যে একটা ইলেকট্রন দেখবে বোরের তত্ত্ব থেকে, আমাদের যদিও পড়ানো হয়নি কিন্তু তোমরা পড়েছো, আমি আগেই বলছি, বোরের থিওরি থেকে বা বোরের তত্ত্ব থেকে একটা ইলেকট্রন যদি আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে, তার ভেলোসিটি যদি ভি হয়, আর তার মাস যদি এম হয়, ভর যদি এম হয়, আর তার অবস্থান, দেখো এই নিউক্লিয়াস থেকে এই দূরত্বটাকে আমি অবস্থান বলতে পারি। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই ইলেকট্রনটি অবস্থান কত, নিউক্লিয়াস থেকে অবস্থানটা বলে দিতে পারবো। অবস্থানকে এক্স দিয়ে চিহ্নিত করা হয়, পজিশনকে এক্স দিয়ে চিহ্নিত করা হয়, এক্স দূরত্বে আছে ভেবে নাও, নিউক্লিয়াস থেকে এক্স দূরত্বে আছে, আর ইলেকট্রনটা সবসময় আবর্তন করছে। হাইজেনবার্গ বলছে যদি একটি কণা বা ইলেকট্রন যদি আবর্তন করে, আবর্তনশীল যদি হয়, তাহলে একই মুহূর্তে, মানে সাইমালটেনিয়াসলি, তার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে বলা যায় না, নির্ণয় করা যায় না, বলবো নির্ণয় করা যায় না। কি বললাম? একটি নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় কণা যার দ্বৈত সত্তা আছে, ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ তুমি যদি অবস্থান সঠিকভাবে নির্ণয় করে নাও, তাহলে তার ভরবেগে একটা আনসার্টেনটি বা অনিশ্চয়তা থেকে যাবে, আর যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করে দাও তাহলে তার অবস্থানে অনিশ্চয়তা থেকে যাবে। এটার মানেটা আমি ঘুরিয়ে বলছি, দেখে নাও। দেখে নাও, তোমার বললাম যে অবস্থানের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স। ডেল্টা এক্স কি চিহ্নিত করছে? অবস্থানের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন পজিশন। আর ভরবেগের অনিশ্চয়তাকে না ডেল্টা পি দিয়ে আমি চিহ্নিত করছি, ভরবেগের অনিশ্চয়তা। তাহলে যদি তুমি এইটা সঠিকভাবে, এটা যদি জিরো হয়ে যায়, ডেল্টা এক্স জিরো হয়ে যাওয়া মানে কি? ডেল্টা এক্স জিরো এর মানেটা কি আমাকে বলতে হবে? যে ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন পজিশন। তাহলে ডেল্টা এক্স জিরো হয়ে যাওয়া মানে কি? অবস্থানটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারবো কি পারবো না? ডেল্টা এক্স জিরো হয়ে যাওয়া মানেটা কি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। ডেল্টা এক্স জিরো, আমি বলছি যদি ডেল্টা এক্স হচ্ছে অবস্থান নির্ণয় করায় ত্রুটি, ত্রুটি বলি তাহলে বুঝতে পারবে। কারণ আমি তোমাকে বোঝাতে চাইছি যে এই যে পেন্সিলটা আমার কাছ থেকে এই একটা পেনের দূরত্বে আছে, একটা পেনের দূরত্বে আছে, ঠিক আছে? তাহলে আমি পেন্সিলটা পজিশন বলতে পারছি আমি যে এই পজিশনে আছে পেন্সিলটা। কিন্তু যদি এটা রিমুভ করে, আবর্তনশীল হয়, হ্যাঁ কি হলো বলো? আচ্ছা, শুনতে পারবে একটু পরে। যদি এই যে পেন্সিলটা রিমুভ করে তাহলে কিন্তু আমি অবস্থানটা বলে দিতে পারবো না সঠিকভাবে কোথায়, কারণ রিমুভ করছে তো। আরো ভালো করে বোঝাই দাঁড়া। এই মানেটাই তোমরা বুঝতে পারছো না, আমি যা বুঝতে পারলাম, যে
আনসার্টেনটি ইন পজিশন মানেটাই বুঝতে পারছো না। তোমার কাছে যদি কোনো বস্তুর অবস্থান সঠিক জানা থাকে তাহলে তুমি কি বলবে যে আমার ওই বস্তুর অবস্থানে আনসার্টেনটি আছে, অনিশ্চয়তা আছে? তুমি তো বলবে না, তুমি বলে আমি অ্যাকুরেটলি জানি যে বস্তুটা কোথায় আছে, ওর পজিশনটা আমি এক্স্যাক্ট জানি যে এই বস্তুটা কোথায় আছে। আনসার্টেনটি ইন পজিশন মানে কি, যে বস্তুটা এক্স্যাক্ট কোথায় আছে সেটা আমি জানি না, আনসার্টেন আমার কাছে, ওর লোকেশনটা আনসার্টেন। সেটাকে কি দিয়ে চিহ্নিত করছি? ডেল্টা এক্স দিয়ে চিহ্নিত করছি। তাহলে ডেল্টা এক্স 0 যদি হয়ে যায় তার মানে কোনো আনসার্টেনটি নেই, তার মানে আমি এক্স্যাক্ট সেই বস্তুটার অবস্থান বলতে পারবো, পজিশনটা বলতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? অ্যাবসলিউটলি বা অ্যাকুরেটলি আমি পজিশনটা বলতে পারবো। দ্য পজিশন ক্যান বি located with absolute accuracy। অর্থাৎ সেই বস্তুর অবস্থানটা আমি সঠিকভাবে বলতে পারবো বা নিশ্চিতভাবে বলতে পারবো যখন ডেল্টা এক্সটা 0 হয়ে যাবে, অর্থাৎ অবস্থানে অনিশ্চয়তা নেই আমার কাছে কিছু। তাহলে অবস্থানের অনিশ্চয়তা যদি না থাকে তাহলে সেই বস্তুটাকে আমি এক্স্যাক্ট বলতে পারবো। এখন আমি যদি বলি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স সমান 0, তার মানে আমি বলতে পারবো যে ইলেকট্রনটা কোথায় অ্যাকচুয়ালি অবস্থিত। আর যদি আমি বলি ডেল্টা এক্স ভেরি হাই, ভেরি লার্জ যদি বলি, তার মানে কি বোঝাতে চাইছে? ভেরি লার্জ যদি হয় বা ভেরি বিগ যদি হয়, এটার মানে কি? যে অনিশ্চয়তা অনেকটা বেশি আছে, অনেক বেশি অনিশ্চিত কোথায় আছে ইলেকট্রনটা বা কোথায় তার অবস্থান, এটার মানে তাই। আর যদি ভেরি স্মল বলি, তার মানে অনিশ্চয়তা আছে কিন্তু খুব কম আছে, মানে মোটামুটি আমি বলতে পারবো যে কোথায় আছে। এই মানেগুলো বুঝতে পারছি কি, যে মানেগুলো আমি লিখছি এখানে, যে এইটা মানে কি ওর পজিশনটার কোনো অনিশ্চয়তা নেই। যেমন তোমার হাতের কাছে যে খাতাটা আছে বা পেনটা আছে বা মোবাইলটা আছে, কোনো অনিশ্চয়তা নেই যে কোথায় মোবাইলটা আছে, পজিশন তোমার কাছ থেকে কিন্তু খুব সহজেই বলে দেবো যে এত সেন্টিমিটার দূরে আছে। কিন্তু যদি ওই মোবাইলটা বা ওই বস্তুটা তোমার কাছ থেকে সবসময় এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে, তাহলে কি তুমি একটা মুহূর্তে তার এক্স্যাক্ট পজিশন বলতে পারবে? বলতে পারবে না। তার মানে অনিশ্চয়তা চলে আসবে, আনসার্টেনটি চলে আসবে। সেই অনিশ্চয়তাটাকে ডেল্টা এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। আর ডেল্টা পি দিয়ে কি ডিনোট করা হচ্ছে? যে তার ভরবেগের অনিশ্চয়তা, অর্থাৎ তার ভর আর বেগের যে অনিশ্চয়তা, আনসার্টেনটি, সেটা হচ্ছে ডেল্টা পি। হাইজেনবার্গ কি বলছে? হাইজেনবার্গ বলছে বা ইলেকট্রন বা ওই জাতীয় যদি কোনো কণা থাকে, সেই কণাটা যদি আবর্তনশীল হয়, তাহলে সেই আবর্তনশীল কণার একই মুহূর্তে, একটি নির্দিষ্ট মুহূর্তে অবস্থান আর ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। যদি অবস্থান সঠিকভাবে নির্ণয় করো তাহলে ভরবেগের অনিশ্চয়তা থেকে যাবে, যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করো তাহলে অবস্থানের সঠিক অনিশ্চয়তা থেকে যাবে। এবার বোঝাতে পেরেছি ব্যাপারটা কি? যে দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি এক্স্যাক্ট বলতে পারবে, আর একটার মধ্যে কিছু ত্রুটি থেকে যাবে। বা যদি এইটা বলে দাও তাহলে এটার ত্রুটি থাকবে, এটা যদি বলে দাও এটার ত্রুটি থাকবে। এটাই ম্যাথমেটিক্যালি হাইজেনবার্গ প্রমাণ করলে কি হবে, বা হাইজেনবার্গ যে সমীকরণটা দিল, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা দিল, সেটা হচ্ছে ডেল্টা এক্স অবস্থানের অনিশ্চয়তা ইনটু ডেল্টা পি, সেটা সবসময় কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 এর সাথে সমান হবে। অর্থাৎ মিনিমাম কি হবে? h/4, আর বেশি হতে পারে গ্রেটার দ্যান h/4 হতে পারে, দুটো অনিশ্চয়তা। অর্থাৎ এইটা যদি 0 হয়ে যায়, বা মিনিমাম 0 বলবো না, মিনিমাম হয়ে যায়,
তাহলে আমি এইটা কিন্তু সঠিকভাবে বলতে পারবো, এই ডেল্টা এক্স না কম হয়ে গেছে, তাহলে সঠিকভাবে এটা বলতে পারবো এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। দুটোর গুণফল যেহেতু ধ্রুবক পাচ্ছি আমি, তাহলে একটা বাড়লে একটা কমবে, আর একটা কমলে আর একটা বাড়বে। আর এটাকে আরেকটু যদি ডিটেলসে লিখি, তাহলে ডেল্টা এক্স সমান পি সমান মোমেন্টাম এম ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, 2 পাই লিখে দেবেন, অনেক জনা 2 পাই লিখে দেয় বারবার। আচ্ছা, ভরের নিশ্চয়ই কোনো ত্রুটি থাকবে না, ভর এক্সাক্ট ভর পাওয়া যায়, তাহলে এমটাকে বের করে নিতে পারি আমি, ডেল্টা ভি লিখতে পারি। তাহলে ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। এই যতগুলো সমীকরণ লিখেছি, এই 1 2 3 4 যতগুলি বলবো সবগুলো কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। যখন অঙ্ক করব, যখন ম্যাথ করব, এই ফর্মুলাটা ইউজ করব আমরা, ইকুয়ালস টু দিয়ে ইউজ করব, বা যে কোনো একটা সমীকরণ ইকুয়ালস দিয়ে ইউজ করব, যে কোনো একটা সমীকরণ ইউজ করব। পরীক্ষার সময় কি বলে দেবে, তোমাকে বলবে একটা ইলেকট্রনের অবস্থানে অনিশ্চয়তা এত, তাহলে তার বেগের অনিশ্চয়তা কত, একটা ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা এত, তাহলে তার অবস্থানে অনিশ্চয়তা কত, এরকম টাইপের কোশ্চেন দেবে। একটা কোশ্চেন দেখায়, তাহলে বুঝতে হবে, পুরো কনসেপ্টটাই বুঝতে পেরে যাবে। মানে তোমাকে এরকম একটা ইলেকট্রনের অনিশ্চয়তা দিয়ে একটা অঙ্ক দিয়েছে, চেয়েছে কি আনসার্টেনটি ইন পজিশন চেয়েছে, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি অফ দ্য ইলেকট্রন মোমেন্টামে, মানে ভরবেগের অনিশ্চয়তায় চেয়েছে, ভরবেগের অনিশ্চয়তা নির্ণয় করো যখন অবস্থান ডেল্টা এক্স 10⁻⁻10 মিটার। এবার একটা কোশ্চেন দিয়েছে ইলেকট্রনের, হ্যাঁ ইলেকট্রনের অর্থাৎ ইলেকট্রনটা আবর্তন করছে না এখানে, তার একটা ভর আছে ইলেকট্রনের, আর বেগটা জানা নেই আমাদের এখন। পজিশনটা বলে দিচ্ছে যে অবস্থানে অনিশ্চয়তা কত, 10⁻⁻10 মিটার। তাহলে মোমেন্টামের অনিশ্চয়তা কত, পি জিজ্ঞাসা করেছে, এই ফর্মুলা ইউজ করে নিতে পারবো। আবার অনেক সময় তোমাকে বলে দেবে মোমেন্টামে বা ভেলোসিটি অনিশ্চয়তা এত, তাহলে তার অবস্থানে অনিশ্চয়তা কত। একটা কোশ্চেন বলছি, সেই কোশ্চেনটা সবাই একটু খাতায় লিখবে। হ্যাঁ লেখো, 0.1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি ধূলিকণা, 0.1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি ধূলিকণার বেগ নির্ণয়ের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন ভেলোসিটি, মানে ডেল্টা ভি 4.5 into 10⁻⁻20 মিটার পার সেকেন্ড। হলে ওর অবস্থান নির্ণয়ের সর্বনিম্ন অনিশ্চয়তার মান কত, মিনিমাম পজিশনের আনসার্টেনটি কত। মিনিমাম মানে ইকুয়ালস টু দিয়ে করবে তুমি, এটা দিয়েছে, করে দেখাও দেখি সবাই একটু, যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা অ্যান্সারটা বলবে, একটু আমি শুনি। তাহলে কি বললো, হ্যাঁ 0.1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি ধূলিকণার বেগ নির্ণয়ের অনিশ্চয়তা 4.5 into 10⁻⁻20 মিটার পার সেকেন্ড হলে ওর অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার মান কত।
কিভাবে হবে অঙ্কটা বুঝতে পারছি তো? তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি থেকে আমরা জানতে পারলাম যে কোনো আবর্তনশীল কণা, সেটা কিন্তু ক্ষুদ্র কণা হতে হবে, বড় কণা হলে হবে না। আবর্তনশীল ক্ষুদ্র কণা যদি হয়, সেই আবর্তনশীল ক্ষুদ্র কণার ভরবেগের অনিশ্চয়তা আর অবস্থানের অনিশ্চয়তার গুণফল গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π হয়। এটা একটা হাইজেনবার্গের সমীকরণ বলতে পারি, বা প্রিন্সিপাল বলতে পারি, বা বলতে পারি কোনো নির্দিষ্ট মুহূর্তের ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র কণার একই সঙ্গে সঠিকভাবে ভরবেগ আর অবস্থান নির্ণয় করতে পারবে না। একটা নির্ণয় করলে সঠিকভাবে আর একটাতে ত্রুটি থেকেই যাবে। এছাড়া আরো আছে, কিন্তু এই যে সম্পর্কটা শুধুমাত্র ওর সাথে ওর নয়, ডেল্টা শক্তির সাথে টাইমেরও একটা রিলেশন আছে। শক্তির সাথে টাইমের, মানে ডেল্টা ই শক্তি নির্ণয় অনিশ্চয়তা, আর ডেল্টা টি হচ্ছে সময় নির্ণয় অনিশ্চয়তা। এটাও কিন্তু হাইজেনবার্গের সমীকরণ মেনে চলে। এটা জয়েন্টের কোশ্চেন দিতে পারে, এরকম টাইপের একটা কোশ্চেন দিতে পারে যে শক্তি আর সময়ের সাথে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে? হ্যাঁ চলে। ওই পজিশন আর মোমেন্টামের সাথে যেমন চলে, ঠিক একই রকম ভাবে শক্তির সাথেও কিন্তু, আমি একবার দেখে নিচ্ছি শক্তির সাথে আছে টাইম না কি আছে, একবার দেখে নিই। আশা করি এটাই হবে। তাও হ্যাঁ, টাইমের সাথে এনার্জি, এটা একটা রিলেশন আছে। আর এখানে একটা কোশ্চেন লিখেছি, দেখবে যে পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে কি? এটা হলো পরমাণুর নিউক্লিয়াস, ছোট্ট একটা নিউক্লিয়াস, বড় করে আঁকতে হয়েছে আমাকে। এই নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষকে ইলেকট্রনগুলো আবর্তন করে। কোশ্চেন হচ্ছে যে নিউক্লিয়াসে কি ইলেকট্রন থাকতে পারে? কেউ অ্যান্সারটা দেবে? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন থাকতে পারে কি? ইলেকট্রন থাকতে পারে না। এইটা আমরা কোন নীতির সাহায্যে প্রমাণ করে দেবো? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে কিন্তু প্রমাণ করে দেবো। যদি আমি ধরলাম সাপোজ যে ইলেকট্রন থাকতে পারে এই নিউক্লিয়াসে, তাহলে যদি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এই যে নিউক্লিয়াসের যে ডায়ামিটারটা, যে নিউক্লিয়াসটা এখানে আমি ছোট করে আঁকলাম, তাহলে এই যে ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস জানা আছে কারো? ব্যাস কত কারো জানা আছে কি? 10⁻⁻15। ভেরি গুড, 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। যদি তোমার ইলেকট্রন কে আমি জোর করে বলি যে নিউক্লিয়াসে থাকতে পারে, থাকার প্রবণতা বা সম্ভাবনা আছে, তাহলে তার অনিশ্চয়তা নিশ্চয়ই এর থেকে বেশি হবে না, কারণ ওর ব্যাস তো এইটা। হয় এইখানে থাকতে পারে, নাহলে এইখানে, বা যে কোনো একটা জায়গা থাকতে পারে, এর মধ্যেই থাকবে, এই রেঞ্জের মধ্যেই থাকবে। আমি ধরলাম যে নিউক্লিয়াসে যদি থাকে, তাহলে তার অবস্থানের সর্বোচ্চ মান কি হতে পারে? ডেল্টা এক্স এর সর্বোচ্চ মান এটা হতে পারে। এর মধ্যেই তাকে থাকতে হবে, এর বাইরে থাকতে পারবে না। বুঝতে পারছি কিনা দেখো, আমি যদি বলি যদি ইলেকট্রনকে নিউক্লিয়াসে থাকতে হয়, তাহলে অবস্থান জনিত অনিশ্চয়তা এই ডায়ামিটারের, এই ব্যাসের বেশি হতে পারে না। তাহলে এটা যদি পুট করে আমি এখানে অঙ্কটা করি, ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি, যেটা ইকুয়ালস টু 4π h/4π, তাহলে ডেল্টা ভি সমান কত হবে বের করে দাও কেউ দেখি। বলো, শুনছি, বলো বলো, শুনছি, করেছো বলো।
বলো ওই ম্যাথের অঙ্ক। 10 টু দি পাওয়ার কত? 1.17, ঠিক আছে। তারপর 10 টু দি পাওয়ার, ভেরি গুড, ঠিক আছে। এইটা যদি ক্যালকুলেট করে বসাও কেউ, কত বেরোচ্ছে দেখো তো, যারা ক্যালকুলেটর টিপতে পারবে। আর যারা টিপতে পারবে না তারা, আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। তাহলে যদি, ভালো করে শুনবে মন দিয়ে, যদি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে তাহলে তার বেগ নির্ণয়ের অনিশ্চয়তা কত হয়ে যাবে, তার ভেলোসিটি কত হয়ে যাবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি লিখি তাহলে, বা ইকুয়াল টু যদি লিখি তাহলে এটা কত হবে? 5.7 10 টু দি পাওয়ার 10। এই ভেলোসিটিতে কেউ ছুটতে পারে কি? বা এইটা, এই এত বেশি অনিশ্চয়তা হওয়ার সম্ভাবনা আছে কি? ভ্যালুটা দেখে মনে হচ্ছে এরকম টাইপের ভেলোসিটি কারো দেখেছো? এখন অব্দি সবচেয়ে বেশি ভেলোসিটি কার পাওয়া যায়? এটা আলোর থেকে বেশি না কম দেখো তো? এত বেশি কোনোদিন হতে পারে না। তার মানে এই যে অনিশ্চয়তাটা বেরোচ্ছে সেটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে এইটা যদি সম্ভব না হয় তাহলে নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা আছে কি তার? কারণ আমি এটা তো ধরেই করেছি, যদি নিউক্লিয়াসে থাকে তাহলে তার অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা হতে পারে ওই ব্যাসের মধ্যে, ওই নিউক্লিয়াসের মধ্যেই থাকতে হবে তাকে। তাহলে এইটা হবে 10 টু দি পাওয়ার -15 এর মধ্যেই থাকতে হবে তাকে। যদি এইটাই থাকতে হয় তাহলে তার ভেলোসিটি অনিশ্চয়তা কত হয়ে যাবে? আলোর গতিবেগের থেকেও বেশি হতে পারে। সেক্ষেত্রে কোনোদিনই এটা সম্ভব নয়, অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। এটা ঘুরিয়ে আর কি প্রমাণ হয়ে গেল। ওইটা শর্ট কোশ্চেন দেয় যে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে কি, কার থিওরি অনুযায়ী বা কার নীতি অনুযায়ী তুমি এটা বলছো। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। যদি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে তাহলে তার বেগ নির্ণয় অনিশ্চয়তা আলোর গতিবেগের থেকে বেশি হয়ে যায়, তাই নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, এরকম টাইপের একটা কোশ্চেন দিতে পারে, পার্সেন্টেজ দিয়ে দিতে পারে। এই কোশ্চেনটা দেখো বইতে আছে। কোশ্চেনটা আমি বলছি, তোমাদের বইতে যদি থাকে তাহলে বইতে দেখে নাও, আর যদি না থাকে লিখে নাও। এটি নির্দিষ্ট পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ 50 মিটার পার সেকেন্ড আছে কি দেখো তো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, অবশ্যই বইতে দেখো, আমি তাহলে লিখছি না। তাহলে কি বলছে, একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ 50 মিটার পার সেকেন্ড, আর যদি বেগের মান 99.999% নিখুঁত হয়। কত পার্সেন্ট নিখুঁত বলছে? 99.999 নিখুঁত হয়, তবে ওই গতিশীল ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত? ডেল্টা এক্স চেয়েছে, দিয়েছে কি এত পার্সেন্ট নিখুঁত। যদি কত, যদি ভিটা হয় 50 মিটার পার, তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ডেল্টা ভি কত, বেগ বলেছে 50 মিটার, আর সেটা কতটা নিখুঁত কতটা বলেছে? 99.999। তাহলে এইটা কি আনসার্টেনটি না সার্টেনটি? এটা অনিশ্চয়তা না নিশ্চয়তা? 99.99% নিশ্চয়তা, নিখুঁত বলেছে। তাহলে অনিশ্চয়তা কত হবে, নিশ্চয় কত হবে বলো? এত পার্সেন্ট যদি নিখুঁত হয় তাহলে কত পার্সেন্ট অনিশ্চয়তা হবে? 100 দিয়ে বিয়োগ হবে, 100 দিয়ে বিয়োগ হবে, কিন্তু সেটা 50 মিটার পার সেকেন্ডের, তাই না? তাহলে সেটা হবে 50 মিটার পার সেকেন্ড ইন্টু 100 মাইনাস 99.999 ডিভাইডেড বাই 100। দেখো ঠিক লিখেছি তো? এইটা যেটা পাবো সেটা অনিশ্চয়তা পাবো।
50 মিটার পার সেকেন্ডে কতটা নিখুঁত, এত পার্সেন্ট নিখুঁত। তাহলে কতটা খুদ বিশিষ্ট বা কতটা অনিশ্চয়তা, এতটা মাইনাস করে দিলে যেটা হয়। তাহলে এবার ডেল্টা বি সমান 50 ইন্টু 1/2 ডিভাইডেড বাই 100। এটা করে যেটা হবে সেটা বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। তাহলে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা বের করে নিতে পারবো নিশ্চয়ই আমরা। এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, যেহেতু এটা ইলেকট্রনেরই বলা আছে তাই তো, তাহলে এম জানি, ইলেকট্রনের ক্ষেত্রে এম জানি। এরকম টাইপের অঙ্ক হবে, অ্যান্সার করে নিতে পারবে নিশ্চয়ই তোমরা। আমি ঠিকঠাক লিখেছি তো? ঠিকই লিখেছি বলো? আর একটা টাইপ আছে, সেই টাইপটাও বলে দিই। একটা এরকম দেয়, প্লাস মাইনাস দিয়ে দেয়, প্লাস মাইনাস 0.5% অনিশ্চয়তা আছে। প্লাস মাইনাস 0.5, এটা মানে জানি প্লাস মাইনাস মানে হয় এতটা বেশি বা এতটা কম। এরকম টাইপের অঙ্ক তোমরা বইতে পাবে, দেখবে। আমি অঙ্কটা বলছি। আচ্ছা, কোশ্চেন কি বলছে, একটি প্রোটনকে আলোর গতিবেগের 1/10 গতিতে ত্বরান্বিত করা হলো। কোশ্চেনটা কি বললাম, একটি প্রোটনকে আলোর গতিবেগের 1/10 গতিতে ত্বরান্বিত করা হলো। যদি প্রোটনের বেগ নির্ণয় অনিশ্চয়তা প্লাস মাইনাস 0.5% হয়, তাহলে ওর অবস্থান নির্ণয় অনিশ্চয়তা কত? তাহলে এটা প্রোটন, তার বেগ কত বলেছে, আলোর গতিবেগের 1/10। এইটা অনিশ্চয়তা কত বলেছে সেটার 0.5%, প্লাস মাইনাস 0.5%। তাহলে এটা আবার গুণ হবে ডেল্টা ভি সমান, তাহলে কি বেরোবে, এইটা তো বেগ, তাহলে ডেল্টা ভি সমান বাই 100। এইটা থাকবে, দেখো তো বুঝতে পারলাম কিনা। আশা করি বুঝতে পেরেছি। এটা তাহলে ডেল্টা ভি বেরোলো। তাহলে অবস্থানে অনিশ্চয়তা কত, ডেল্টা এক্স সমান কত বের করে নিতে পারবো। আচ্ছা, এখানে প্রোটন বলেছে, প্রোটনের কিন্তু ভরটা আমাদের জানা নেই, মুখস্থ রাখতে হবে এটাও। তবে এটা মুখস্থ না রাখলেও হয়, এটা জয়েন্টের জন্য বলতে পারি আমি। এইচএস এর জন্য প্রোটনের ভর বলে দেবে আশা করি। এইচএস এর জন্য যদি দেয় তাহলে কিন্তু প্রোটনের ভরটা আমি লিখে দিচ্ছি, লিখে নাও। প্রোটনের মাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। 1.675 10⁻⁻27 কেজি, এটা প্রোটনের মাস। তাহলে এটা বের করে নিতে পারবো এই টাইপের অঙ্ক দিলেও। যতগুলো টাইপের অঙ্ক বললাম সেই সমস্ত টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা বইতে পাবে, আর সেগুলো আমাকে করে দেখালে খুব ভালো হয়।
এই জন্যই বলতে পারছি না যে দেখাবেই, কারণ কারণ কি কিভাবে দেখাবে বলো? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, যেগুলো আটকে যাবে সেগুলো আমাকে একটু দেখাবে তো। এক্সারসাইজের অঙ্ক আর উদাহরণের অঙ্কগুলোও করে নেবে, পরিচ্ছেদ সংক্রান্ত অঙ্ক করে নেবে। যেগুলো অ্যান্সার মিলবে না বা যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে দেখাতে পারো কেউ, আর যেগুলো মিলে যাবে সেগুলো দেখাবার দরকার নেই।